আজকে আমি তোমাদের সাধারণ পদ নির্ণয় করা শেখাবো। একটু দেখো আমাদের দ্বিপদী বিস্তৃতিটা কি ছিল। আমাদের দেখো তো a প্লাস এক্স টু দি পাওয়ার n, খেয়াল করো a প্লাস এক্স টু দি পাওয়ার n, কারণ এটিকে যদি আমি দ্বিপদীতে বিস্তৃতি করি তাহলে হবে a টু দি পাওয়ার n প্লাস nc1, তাহলে এর পাওয়ার কমবে আর x এর পাওয়ার বাড়বে, প্লাস nc2, তাহলে এর পাওয়ার কমবে n মাইনাস 2, x এর পাওয়ার বাড়বে, প্লাস nc3, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস 2 x কিউব। তো এইভাবে যদি আমরা একটা নির্দিষ্ট পদ r-তম পদে যদি আমরা আসি তাহলে হবে কত, নির্দিষ্ট পদ r ncr, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, প্লাস আমাদের শেষে হবে কত, x টু দি পাওয়ার n। কতদিন তোমাদের আমি এভাবে বিস্তৃতিটা শিখিয়েছিলাম। তো এর আগের পদটা কত হবে দেখো তো, এখানে যদি ncr হয় তাহলে এর আগের পদটা কত হবে nc, তাহলে এখানে কত হবে r মাইনাস 1, সাধারণ পদ। একটি সাধারণ পদ ধরেছিলাম কত, সাধারণ পদ r, তাহলে ncr, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, তাহলে সাধারণ পদের আগের পদ কত হবে, তাহলে এখানে যদি r হয় এখানে কত হবে nc r মাইনাস 1, এখান থেকে কম হবে a টু দি পাওয়ার, তাহলে n মাইনাস কত আসবে r মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার কত হবে r মাইনাস 1। আচ্ছা, তো আমি গত ক্লাসে যেটা শিখিয়েছিলাম যে আমাদের কোনো দ্বিপদী পদের বিস্তৃতিতে কি পদ সংখ্যা যদি n হয় তাহলে পদের সংখ্যা কত হবে n প্লাস 1, অর্থাৎ পদ একটি করে বেশি থাকে। তাহলে এত এর বিস্তৃতিতে পদের সংখ্যা আছে কতটি দেখো তো, এখানে এটা যদি আমি প্রথম পদ ধরি তাহলে এটাকে প্রথম পদ আমি কি দ্বারা প্রকাশ করব, টার্ম, তাহলে t1 হচ্ছে a টু দি পাওয়ার n, t2 হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু x, t3 হচ্ছে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু x স্কয়ার। আচ্ছা, এইভাবে যদি আমাদের যায় তাহলে দেখো তো এইভাবে যদি আমার যেতে থাকে দেখো তো, যখন আমি t2 নিয়েছি তখন এখানে দেখো তো n মাইনাস 1 ইন্টু x, যখন এখানে আচ্ছা t4 কত হবে, t4 হবে nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3x কিউব। খেয়াল করো যখন আমাদের এখানে 3 নিয়েছি তখন এখানে 2, এখানে 2, এখানে 2, যখন এখানে 4 নিয়েছি তখন আমাদের কত হচ্ছে, এখানে 3, এখানে 3, এখানে 3। আচ্ছা দেখো তো, তাহলে এখানে যদি আমরা নিই তাহলে আমাদের tr কত হবে, তাহলে tr হচ্ছে কোনটা, এটা ncr মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার r মাইনাস 1, তাহলে tr প্লাস 1 তম পদ, তাহলে ncr, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। তাহলে সাধারণ পদ, আমাদের সাধারণ পদ কোনটা বলেছিলাম, এটা না, দেখো তো এটা, তাহলে সাধারণ পদ কত তো tr প্লাস 1, তাহলে আমাদের সাধারণ পদকে আমরা কত লিখতে পারি, r প্লাস 1 কোন পদ হচ্ছে সাধারণ পদ, কোন বিস্তৃতির, তাহলে কোন n ঘাতের বিস্তৃতির r প্লাস 1 তম পদ হচ্ছে কি সাধারণ পদ। তাহলে সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, tr প্লাস 1 দ্বারা। এখন দেখো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, একটা এক্সাম্পল দেখাবো আমি। একটা এক্সাম্পল দেখো তো, আমি যে কোনো একটা বিস্তৃতি, আমি এখানে r-তম পদ বের করব, যে কোনো একটা পদের বিস্তৃতি। তো আমরা যদি এখানে নেই যে কোনো একটা অঙ্ক আমরা নিতে পারি, আর কি নেওয়া যেতে পারে, আচ্ছা 2x প্লাস 4, আচ্ছা 3 ভাগ x এত টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে আমাদের কততম পদ বের করবো, অর্থাৎ এততম পদ নির্ণয় করো। আচ্ছা,
দেখো আমাদের সপ্তম পদ নির্ণয় করো। আমি একটা অঙ্ক বানিয়ে দিয়েছি যে এত এর বিস্তৃতিতে সপ্তম পদ নির্ণয় করো। দেখো তো এত এর বিস্তৃতিতে মোট কয়টা পদের সংখ্যা হবে, কয়টা পদ থাকবে? 12 আছে। তাহলে এর বিস্তৃতিতে পদ থাকবে কত? 13। অর্থাৎ আমরা একে দেখেছি যে n+1 যদি পাওয়ার n হয় তাহলে পদের সংখ্যা কয়টি হয়? n+1। যদি পাওয়ার 3 হয় তাহলে পদের সংখ্যা কত হয়? 4। 4টি পদ হয়। তাহলে এত এর বিস্তৃতিতে মোট পদের সংখ্যা কত হবে? 13টি। এখন দেখো তো এত 13টি পদের মধ্যে আমাদের সপ্তম পদটা আমাদের নির্ণয় করতে হবে। সপ্তম পদ। তাহলে সপ্তম পদ নির্ণয় করতে গেলে তো আমরা সাধারণ পদ, আমরা যে যততম পদ বের করুক না কেন আমরা আগে সাধারণতম পদ বের করব। তো আমরা জানি a plus x to the power n এর বিস্তৃতিতে r plus 1তম পদ। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। r plus 1তম পদ কত বলো তো? একটু আগে আমি লিখেছিলাম r plus 1তম পদ। r plus 1তম পদটা কত ছিল? সাধারণ পদ। এটাকে বলা হয় r plus 1তম পদ হচ্ছে সাধারণ পদ, NCR। খুব ভালোভাবে মনে রাখতে হবে এটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সূত্রের মাধ্যমে আমি এভারেজ পুরো চ্যাপ্টারে প্রায় অঙ্ক করব। তো সাধারণ পদ হচ্ছে NCR। তাহলে আমাদের কার বিস্তৃতি দিলে a to the power n minus r into x to the power r। তাহলে r তম পদ হচ্ছে এটা আমরা জানি। তাহলে এখানে কততম পদ বের করতে বলছে? সপ্তম পদ। তাহলে সপ্তম পদ, তাহলে এত এর বিস্তৃতিতে সপ্তম পদ। তাহলে সপ্তম পদ তাহলে সপ্তম পদ সমান কত লিখতে পারি? 6 plus 1তম পদ। দেখো তো মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা? মানে কোনো পরিবর্তন হয়েছে না। 6 আর সপ্তম, এটা তো সপ্তম পদ হয়েছে। তাহলে এটা হচ্ছে r। তাহলে আমাদের 2x plus 3 ভাগ x to the power 12 এত এর বিস্তৃতিতে সপ্তম পদ 6 plus 1তম পদ। 6 plus 1তম পদ 6 plus 1তম পদ আমরা কত বলতে পারি? দেখো তো 6 plus 1তম পদ তাহলে কত এর বিস্তৃতিতে? দেখো তো এত এর বিস্তৃতি। তাহলে এখানে কত আছে? n এর জায়গায় কত আছে? এখানে n ছিল, এজন্য এখানে n। তাহলে এখানে আছে কত? 12। তাহলে এখানে হবে 12c। তাহলে এখানে ছিল r plus 1, এখানে আছে 6 plus 1। তাহলে r এর জায়গায় কত হবে? 6। তাহলে r এর জায়গায় হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে এখানে a ছিল প্রথম পদ। তাহলে এখানে এর জায়গায় কত আছে? 2x। তাহলে 2x to the power কত হবে? এইটা মাইনাস এইটা। তাহলে 12 minus 6 into 3 ভাগ x to the 3 ভাগ দ্বিতীয় পদ এখানে ছিল x, এখানে ছিল x, এখানে x। তাহলে এখানে আছে 3 ভাগ x। তাহলে এখানে হবে কত? 3 ভাগ x to the power r মানে কত? 6। সপ্তম পদ বের করেছি। তাহলে 6 plus 1তম পদ বা সপ্তম পদ। তাহলে 12c6 2x to the power, তাহলে হবে 12 minus 6। আর এখানে আছে কত? 3 ভাগ x into 3 ভাগ x to the power 6। এখন জাস্ট আমরা সরল করব। সরল আমরা পারি। তো এটা আমরা এই মানটা আমরা সহজে ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। 12c6 তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিও মানটা। এখানে আসছে 2 to the power 6, এখানে আসছে 3 to the power 6, আর এখানে আসছে x to the power 6, এখানেও আসছে 1 ভাগ x to the power -6। তো আমাদের 12c6 এই যে এই মানগুলো আমরা ক্যালকুলেটরে করে নিও তোমরা। আর এখানে দেখো x to the power 0 মানে এখানে x মানে এটা x পর্যন্ত পদ হয়ে গেছে। এই পদটায় কোনো x নাই। 6 x to the power 6 এবং x to the power -6 সমান x to the power 0 এর মান 1। ভাগক্রমে x পদ বর্জিত পদ হয়ে গেছে অঙ্ক করার সময়। যাই হোক আমরা তাহলে এটা হচ্ছে কততম পদ? এই যে ধারাটা বিস্তৃত করব, এই যে এই ধারাটা বিস্তৃত করলে তার সপ্তম পদের মান হবে এইটা। সপ্তম পদ হচ্ছে আমাদের এইটা। এখানে x থাকতেও পারে নাও পারে, কিন্তু আমাদের ক্যালকুলেশনে করার পরে এক্সট্রা বাদ হয়ে গেছে, এক্সট্রা নাই। যাই হোক তাহলে আমরা কি বিস্তৃত করতে
না কেন, আমাদের যদি এখানে বলতো যে আমাদের অষ্টম পদ বের করো, অষ্টম পদ, তাহলে অষ্টম পদ বের করলে আমরা এখানে কত লিখতাম, এখানে যদি অষ্টম লিখি তাহলে এখানে হবে কত, তখন 7। দেখো অষ্টম পদ বের করব, অষ্টম পদ বের করলে এখানে হবে 7, তাহলে এখানে হবে কত 7, তাহলে এখানে হবে কত 7, এখানে হবে 7 আর এখানে হবে 7। এরপর তো তোমরা ক্যালকুলেশন করতে পারবা, ক্যালকুলেশন কোনো সমস্যা না, যে কোনো ক্যালকুলেশন তোমরা করতে পারো, মূল ইয়া হচ্ছে এখানে। তাহলে কি পারবো, যদি আমাদের বলে নবম পদ বের করো, তাহলে এখানে যদি আমাদের বলে নবম পদ বের করো, তখন আমাদের এখানে কততম হবে, নবম পদ বললে এখানে হবে 8 + 1, এখানে হবে 8 + 1 নবম পদ, তাহলে এখানে হবে আর এর জায়গায় হবে 8, এখানে হবে 8, এখানে হবে 8, তারপরে আমরা ক্যালকুলেশন করে দিব ক্যালকুলেটরে। কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের যত পদই বলুক না কেন আমরা সহজে করতে পারবো। আচ্ছা, যদি বলে যে এত এর বিস্তৃতিতে শেষের এত এর বিস্তৃতিতে শেষের তৃতীয় পদ বের করো, শেষের তৃতীয় পদ বের করো। আচ্ছা, শেষের তৃতীয় পদ খেয়াল করো, শেষ দিক থেকে তৃতীয় পদ হবে, তাহলে এর পাওয়ার আছে কত দেখো তো, এর পাওয়ার আছে 12, এর পাওয়ার আছে 12, তাহলে এর মোট পদ সংখ্যা কয়টি হবে, মোট পদ সংখ্যা 12, তাহলে 12 + 1 মোট পদ সংখ্যা হবে কত 13টি, তাহলে 13 থেকে শেষের দিকে 1, তাহলে আমি যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এত বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হবে 13টি, তাহলে শেষের থেকে শেষের তৃতীয় পদ, তাহলে 1 2 3 1 2 3, তাহলে শেষের তৃতীয় পদ মানে কত পদ, 11তম পদ, শেষ দিক থেকে তৃতীয়তম পদ, তার মানে 11তম পদ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 11তম পদ নির্ণয় করতে গেলে কত হবে, তাহলে 10 + 1 11তম পদ। যদি এখানে বলতো যে শেষ থেকে চতুর্থ পদটি নির্ণয় করো, শেষের চতুর্থ পদ, তাহলে এখানে কোন পদ হবে, 1 2 3 4 দশম পদ, তাহলে দশম পদ নির্ণয় করতে গেলে আমরা কত লিখতাম, 9 + 1। যদি বলতো প্রথম দিক থেকে ষষ্ঠ পদ নির্ণয় করো, প্রথম দিক থেকে ষষ্ঠ পদ, তাহলে এখানে ষষ্ঠ পদ প্রথম দিক 1 2 3 4 5 6 ষষ্ঠ পদ, তাহলে এখানে হতো কত, এখানে হতো আমাদের 5 + 1। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে কোনো পদ, কোনো ধারার বিস্তৃতি, দ্বিপদী ধারার বিস্তৃতিতে আমরা যে কোনো পদ আমরা নির্ণয় করতে পারবো সাধারণ পদের সূত্রের মাধ্যমে। সুতরাং এই সাধারণ পদের সূত্রটা আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এই পদ থেকে আমরা যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের আরো একটা অঙ্কের মধ্যে আসি। x বর্জিত পদ আমরা বের করব, x বর্জিত পদ, এটাও আমরা এই সূত্র ব্যবহার করে করব। x বর্জিত পদ আমরা কিভাবে বের করব, x বর্জিত পদ, তো আমরা একটা অঙ্ক নিলাম, আরেকটা অঙ্ক নেই, 2x + 1 ভাগ কিভাবে বানিয়ে দেওয়া যায়, আচ্ছা 1 ভাগ 6x টু দি পাওয়ার সংখ্যাটা কত দিব, আচ্ছা এত, দেখেন পূর্ণ সংখ্যা আসেনি, এত এর বিস্তৃতিতে কততম পদ বের করব, এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করব, x বর্জিত পদ নির্ণয় করব। আচ্ছা, এই পদে x থাকবে না, আমাদের আগে একটা অঙ্ক করেছিলাম, সেই পদে দেখো তো আমরা যখন x টু দি পাওয়ার 0 হয়ে গেছিল, x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, সপ্তম পদ বের করতে যে x টু দি পাওয়ার 0 হয়ে গেছিল, অর্থাৎ সপ্তম পদটি ছিল x বর্জিত পদ। এখন বলছে যে এই পদের বিস্তৃতিতে x টু দি পাওয়ার x বর্জিত পদটি নির্ণয় করো। আচ্ছা, x বর্জিত পদটি নির্ণয় করতে গেলে তাহলে দেখো তো আমরা এত এর বিস্তৃতি, আচ্ছা এত এর বিস্তৃতি তাহলে ধরি r প্লাস a প্লাস x টু দি পাওয়ার n, আচ্ছা থাক, এত 2x প্লাস 1 ভাগ 6x, এত এর বিস্তৃতি
r প্লাস 1 তম পদটি x বর্জিত পদ, x বর্জিত পদ, x বর্জিত পদ। আচ্ছা x বর্জিত পদ বলতে কি বুঝো বলো তো? x বর্জিত পদ বলতে কি বুঝো? x বর্জিত পদ হচ্ছে যে মানে যে পদটা x থাকবে না, এটা বিস্তার করার পরে যে পদে যে x আছে না, x থাকবে না, সেটাই হচ্ছে x বর্জিত পদ। অর্থাৎ x এর পাওয়ার 0 হলে পাওয়ার কত হয়ে যায়? 1 হয়ে যায়। অর্থাৎ উক্ত পদে কি x টু দি পাওয়ার কি থাকবে? 0 বিদ্যমান। দেখো তো x টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে x থাকবে না। প্রশ্নটাকে ভালোভাবে বোঝো, এই বিস্তৃতির কোন পদে আমাদের কি থাকবে না? x থাকবে না। তাহলে আমরা এটা ধরে নিলাম, ধরি r প্লাস 1 তম পদে x থাকবে না। তাহলে আমরা r প্লাস 1 তম পদ লিখি। অতএব 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ। তাহলে r প্লাস 1 তম পদ কত হবে দেখো তো? এখানে আছে n এর জায়গায় আছে 10, তাহলে 10c, এখানে আছে r, দেখো এখানে rই আছে, আমি r প্লাস 1 তম পদ বের করছি, r এর মান তো জানি না, এখন এখানে কত লিখলাম? r। এরপরে হচ্ছে প্রথম রাশি 2x টু দি পাওয়ার, 2x টু দি পাওয়ার কত হবে? 10 মাইনাস r। দ্বিতীয় রাশি 1/6x টু দি পাওয়ার কত হবে? r। খেয়াল করো, r প্লাস 1 তম পদ, একটা বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ বের করছি, r এর মান আমার জানা নাই, তাহলে r, তাহলে 10c r, তাহলে 2x টু দি পাওয়ার 10 মাইনাস r ইনটু 1/x টু দি পাওয়ার কত হবে? r। তাহলে এখানে হচ্ছে কত? 10c r থাকলো। তাহলে এখানে আমাদের 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, এখানে থাকলো x টু দি পাওয়ার 10 মাইনাস r, এখানে থাকলো 1/6 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার মাইনাস r। এখানে x এর মান r, এটা উপরে উঠে গেলে মাইনাস r। আচ্ছা আমি এখানে পরে লিখি x টু দি পাওয়ার মাইনাস r। তার মানে আমাদের হলো 10c r 2 টু দি পাওয়ার 10 মাইনাস r, আচ্ছা x টু দি পাওয়ার 10 মাইনাস 2r ইনটু 1/6 টু দি পাওয়ার r। এই এখন আমাদের একটি অজানা রাশি আছে, একটা অজানা রাশি ধরেছিলাম r, এই r এর মানটা নির্ণয় করতে হবে। তো এখানে আমি বলেছিলাম যে উক্ত পদে কি বিদ্যমান? x টু দি পাওয়ার 0 বিদ্যমান। তাহলে x এর পাওয়ার এখানে কত? 0। x টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে x টু দি পাওয়ার, যেহেতু x থাকবে না, তাহলে x এর পাওয়ার আছে না, সেটা কত? 0। তার এখানে x এর পাওয়ার আছে কত? 10 মাইনাস 2r। তার মানে এই পদটা কার সমান হবে? এই পদটা যদি 0 হয়ে যায় তবে আমাদের পদটি কি বর্জিত পদ হবে? x বর্জিত পদ হবে। তাহলে এইটা সমান কার সমান হবে? এটা 0 এর সমান হবে, এর পাওয়ার 0 আর এর পাওয়ার হচ্ছে 10 মাইনাস 2r। তাহলে এটা কার সমান হবে? 0 এর সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 10 মাইনাস 2r ইকুয়াল টু 0। তাহলে 2r সমান আমরা লিখতে পারি 10, অতএব r সমান লিখতে পারি কত? 5। সুতরাং আমরা পেয়ে গেলাম r এর মান, এই যে অজানা রাশি r ধরেছিলাম, r এর মান আমরা পেয়ে গেলাম। অতএব 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে কি বর্জিত পদ? x বর্জিত পদ, x বর্জিত পদ সমান হচ্ছে 10c। তাহলে r এর জায়গায় কত বসবে? r এর মান কত পেয়েছি? 5। তাহলে r এর জায়গায় বসবে 5, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। আর এখানে তো x এর এটা তো 0 হয়ে যাবে, r এর মান দেখো 2/5 বসালে, 5 বসালে কত হচ্ছে? 10 মাইনাস 10 0, তার মানে x টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে x থাকছে না, ইনটু 1/6 টু দি পাওয়ার 5। এখন আমরা ক্যালকুলেটর চেপে মানটা সহজেই বসিয়ে দিতে পারি। আচ্ছা শুধু এখানে x বর্জিত পদ না, আমাদের যদি প্রশ্নটা এমন আসে যে x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করো, এখানে যদি বলে যে এখানে x টু দি পাওয়ার এত এর সহগ নির্ণয় করো, এত এর সহগ নির্ণয় করো, এত এর সহগ নির্ণয় করো, তাহলে আমরা এখানে বলতাম কি যে এখানে x এর জায়গায় কত লিখতাম? তখন আর x বর্জিত পদ হতো না, মনে করি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 7 বিদ্যমান। সুতরাং এখানে x টু দি পাওয়ার x এর জায়গায় কত
7, এখানে আমাদের কি হতো, শুধু এখানে 7 হতো, এরপরে আমরা ক্যালকুলেশন করে মান আমরা বের করতাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা এই নিয়মে যে অঙ্কগুলো আছে বাসায় বসে একটু প্র্যাকটিস করো, চেষ্টা করো, না পারলে তো আমি আছি, তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিব। আর যেগুলো হচ্ছে না সেগুলো একটু ইন্ডিকেট করে রেখো, যখন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, তখন এগুলো আমি সলভ করে দিব। আর ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।